শুরুতে জানিয়ে দেব গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে 40। জানিয়ে দেব 16 মাস ধরে জ্বলছে মণিপুর, থামছে না সহিংসতার আগুন। এদিকে জার্মানিকে এবার কূটনৈতিক চাপে ফেলল আফগানিস্তান। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের জন্য $44 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিল সুইডেন। গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলের হামলা, নিহত 40। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুতদের ক্যাম্পে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 40 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 60 জন। মঙ্গলবার 10 সেপ্টেম্বর ভোর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় নিরাপদ অঞ্চল বলে ঘোষিত বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ক্যাম্পে এই হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, মঙ্গলবার ভোরের আগে হওয়া হামলায় খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় অন্তত 20টি তাঁবুতে হামলা চালানো হয়েছে। এই এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের চাপ অনেক বেশি বেড়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা আরবি জানিয়েছে, উদ্ধারকারীরা বলছেন, হামলার পর তারা তাঁবুর শিবিরে 9 মিটার অর্থাৎ 30 ফুট পর্যন্ত গভীর গর্ত খুঁজে পেয়েছেন। ভুক্তভোগী সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে। গাজা সিভিল ডিফেন্সের এক মুখপাত্রের দাবি, 11 মাস ধরে চলা যুদ্ধ এটি ইসরায়েলের সবচেয়ে বর্বর গণহত্যাগুলোর একটি। হামলায় হতাহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। এতে উদ্ধার কাজের সমস্যার সম্মুখীন হচ্ছেন সিভিল ডিফেন্স ক্রুরা। এদিকে ইসরায়েলের কর্তৃপক্ষের দাবি, তারা উল্লেখযোগ্য সংখ্যক হামাস সন্ত্রাসীদেরকে আঘাত করেছে, যারা খান ইউনিসের মানবিক অঞ্চলের ভেতরে একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে কাজ করছিলেন। হামলার আগে বেসামরিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল। আল জাজিরা বলছে, মূলত ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিস এবং নিকটবর্তী রাফায় স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিতে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে আল মাওয়াসির এই তাঁবুতে ক্যাম্পেই থাকতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। গত বছরের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণে এখন পর্যন্ত প্রায় 41,000 ফিলিস্তিনি নিহত এবং 94,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে 16 মাস ধরে জ্বলছে মণিপুর, থামছে না সহিংসতার আগুন। সহিংসতার আগুনে পড়ছে মণিপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্য লাগাতার লুটপাট, অশান্তির খবর পাওয়া যাচ্ছে। মৃত্যুর খবরও আসছে সামনে একের পর এক। মণিপুরের সহিংসতা শুরু হয় গত বছরের 3রা মে, কিন্তু এরপর 16 মাস পেরিয়ে গেলেও সেখানে শান্তি ফিরে আসেনি। গত এক সপ্তাহ থেকে রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং এতে এখন পর্যন্ত মারা গেছেন বেশ কয়েকজন। মণিপুরের পরিস্থিতি দেখে বোঝা যায়, সেখানে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের কাছে এখন অস্ত্র রয়েছে। শোনা যাচ্ছে, ওই দুই সম্প্রদায় পাহাড় ও উপত্যকায় বাংকার তৈরি করেছে। ভারতীয় কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করছে একাধিকবার। এছাড়া রাজ্যের সরকারও এই বিষয়ে বেশ তৎপর, কিন্তু এরপরও 16 মাস পেরিয়ে গেল, কিন্তু কিছুতেই থামছে না সহিংসতা। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, গত বছরের মে মাস থেকে মণিপুরের অবস্থা ভয়াবহ থাকলেও গত কয়েক মাস ধরে পরিস্থিতি বেশ শান্তই ছিল, কিন্তু এখন সেখানে হামলার কাজে ড্রোন, বোমা এবং আরপিজি এবং অত্যাধুনিক অস্ত্রের জন্য ড্রোন ব্যবহারের পর পরিস্থিতি অবনতি হয়েছে। সর্বশেষ হামলার পর পুলিশ সার্চ অপারেশন শুরু করে। তখন 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল, পিস্তল, ইম্প্রোভাইজড লঞ্চ রেঞ্জ মর্টার, ইম্প্রোভাইজড শর্ট রেঞ্জ মর্টার, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড সহ অনেক অত্যাধুনিক অস্ত্র খুঁজে পাওয়া যায়। এখন সবচেয়ে বেশি করে প্রশ্নটা উঠেছে, তা হলো মণিপুরে কেন সহিংসতা থামছে না? এর কারণ রয়েছে। এই লড়াইটি মূলত দুটি জাতিগোষ্ঠীর মধ্যে চলছে। তারা হলো কুকি এবং মেইতেই। মেইতেই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ উপত্যকায় বাস করে এবং কুকি সম্প্রদায় পাহাড়ে। সহিংসতা শুরু হওয়ার পর থেকে দুই সম্প্রদায়ের মানুষও নিজেদের এলাকা রয়েছে। এই দুই সম্প্রদায় একের পর এক বিচ্ছিন্ন হয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে তৈরি হয়েছে অসন্তোষ। আর এর জন্য দুই সম্প্রদায় একে অপরকে দোষারোপ করছে, তাতে অশান্তি বাড়ছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, দুই সম্প্রদায় নিরাপদ আশ্রয় তৈরি করছে। তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে, ফলে সুযোগ পেলেই তারা একে অপরকে আক্রমণ করছে, তারপর নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। উভয় সম্প্রদায় এত অস্ত্র কোথায় পাচ্ছে সেটাও প্রশ্ন রয়েছে। মণিপুরে যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা সাধারণত যুদ্ধে ব্যবহার করে সেনাবাহিনী ও পুলিশ। মনে করা হচ্ছে লুটপাট করে এইসব অস্ত্র তারা হাতে পেয়েছে। সম্প্রতি মণিপুরের সেনা মোতায়েন সহ অনেক থানায় অস্ত্র লুটের খবর পাওয়া গেছে। সেই অস্ত্র ব্যবহার করছে দুই সম্প্রদায়। আবার অভিযোগ রয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে মণিপুরে অবৈধ অস্ত্র আসছে। এদিকে জার্মানিকে কূটনৈতিক চাপে ফেলল আফগানিস্তান। ক্ষমতা গ্রহণের পর থেকে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তৎপর হয়ে উঠেছে আফগানিস্তানের তালেবান সরকার। মানবাধিকার ইস্যুতে কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী নিয়ন্ত্রিত কাবুল প্রশাসনের সঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো সম্পর্ক স্থাপন করেনি কোনো দেশ। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশে থাকা আফগান দূতাবাসগুলোকে কাবুলের প্রতিনিধিত্ব করতে বাধা দিচ্ছে তালেবান। এরই পরিপ্রেক্ষিতে জার্মানিতে থাকা তালেবান বিরোধী দুটি কনসুলেট সেবা বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে আফগান সরকার, আর তাতে সায় দিতে জার্মানির উপর চাপ প্রয়োগ করছে তারা। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, জার্মানিতে থাকা কাবুলের কূটনৈতিক মিশনের পর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে তালেবান। জুলাইয়ের শেষ দিকে তালেবান জানায় তারা ইউরোপের মাত্র 5টি আফগান কূটনৈতিক মিশনকে স্বীকৃতি দিচ্ছে। এগুলো হচ্ছে নেদারল্যান্ডস, স্পেন, বুলগেরিয়া এবং চেক প্রজাতন্ত্রে থাকা দূতাবাস এবং জার্মানির মিউনিখে থাকা কনসুলেট। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ডয়চে ভেলেকে বলেন, এই কূটনৈতিক মিশনগুলো আফগানিস্তানের নির্দেশ অনুসরণ করে এবং বিদেশ থেকে প্রতিনিধিত্ব করছে। তাদের এইসব কাজের প্রতি তালেবানের আস্থা রয়েছে এবং এই কার্যক্রমগুলি স্বচ্ছভাবে পরিচালিত হয়। এসব দূতাবাস দায়বদ্ধ এবং তালেবানের আদেশ পালন করেন। মিউনিখের কনসুলেট ছাড়া জার্মানির বার্লিনে আফগান দূতাবাস এবং বন শহরের আরেকটি কনসুলেট রয়েছে। তালেবান ঘোষণার কারণে এখন দূতাবাস ও বনের কনসুলেট থেকে ইস্যু করা ভিসা এবং পাসপোর্ট আর আফগানিস্তানে স্বীকৃত হবে না। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউরোপের বেশিরভাগ আফগান দূতাবাস তালেবানের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে। তারা আফগানিস্তান থেকে অর্থ সহায়তা নেয় না, তবে কনসুলার সেবার বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে মিশনগুলো চলছে। জার্মানিতে শুধু মিউনিক কনসুলেটকে তালেবান স্বীকৃতি দেওয়ায় জার্মানিতে বাস করা প্রায় 4,20,000 আফগানকে কনসুলেট সেবা দিতে সেখানে যোগাযোগ করতে হচ্ছে। এদিকে ইউক্রেনের জন্য $44 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিল সুইডেন। ইউক্রেনের জন্য 17তম সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে সুইডেন। সোমবার 9 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই কথা বলেছে সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রী পাউল জনসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। জনসন বলছেন, এই প্যাকেজে আর্থিক মূল্য প্রায় 460 কোটি সুইডিশ ক্রাউন। এবারের সহায়তায় অন্তর্ভুক্ত থাকবে পদাতিক বাহিনীর বাহনের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ। এসব বাহন আবার আগের সুইডেনের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। এছাড়া ভবিষ্যতে গ্রিপেন যুদ্ধবিমান হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তহবিল গঠন বরাদ্দ থাকবে এই প্যাকেজে। অবশ্য গ্রিপেন হস্তান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এ বিষয়ে জনসন সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা পরবর্তী সময়ে ইউক্রেনকে গ্রিপেন হস্তান্তরের সামর্থ্য নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছি।